আচ্ছা, ভাবলে অবাক হতে হয়। মানে কখনো কখনো একটি চমৎকার রোম্যান্টিক ছুটির দিনের চেয়েও উম, এক বেসিন এঁটো থালাবাসন ধোয়া একটি সম্পর্কের জন্য বেশি জাদুকরী হতে পারে। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটে। তাই না? সাধারণত যখন রোম্যান্টিক সম্পর্কের কথা ওঠে, চোখের সামনে ভেসে ওঠে সিনেমার নিখুঁত সব দৃশ্য। ধরুন, হঠাৎ বৃষ্টি, সুন্দর মিউজিক আর কোনো কথা না বলেই একে অপরের মনের সব কথা জাদুকরীভাবে বুঝে ফেলা। একদম। আমরা ভালোবাসাকে সবসময় একটা স্বতঃস্ফূর্ত ম্যাজিক হিসেবে দেখতেই বেশি অভ্যস্ত। কিন্তু যখন সিনেমা শেষ হয় আর আমাদের দৈনন্দিন জীবনের ধুলোবালি উঠতে শুরু করে, তখন এই জাদুকরী ধারণাগুলোই অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক বলেছেন। বাস্তব জীবনে দীর্ঘস্থায়ী এবং তৃপ্তিদায়ক সম্পর্কের ভিত্তি শুধু ওই আবেগের ওপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে ছোট ছোট দৈনন্দিন অভ্যাস, মানে খুব পরিষ্কার যোগাযোগ ব্যবস্থা আর একে অপরের মনস্তত্ত্ব বোঝার ওপর। আর ঠিক এই জায়গাটিতেই আজকের এই গভীর আলোচনার বা ডিপ ডাইভের শুরু। আজ আমরা একটি সুস্থ, দীর্ঘস্থায়ী সম্পর্কের একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, সম্পর্কের মানসিক ভিত্তি থেকে শুরু করে একদম শারীরিক অন্তরঙ্গতা এবং সম্মতির মতো জটিল বিষয়গুলোর মধ্যকার যোগসূত্রগুলো আবিষ্কার করাই আমাদের আজকের মূল লক্ষ্য। আর আজকের এই আলোচনার জন্য আমাদের হাতে দারুণ কিছু তথ্যের ভাণ্ডার রয়েছে। আমরা উইকিপিডিয়া থেকে প্রাচীন ইতিহাস ও সম্মতির আধুনিক ধারণার বিশ্লেষণ নেব, বনোবোলজি থেকে সম্পর্কের মনস্তত্ত্ব বুঝব। এর পাশাপাশি প্রথম আলোর প্রতিবেদন থেকে সুস্থ দাম্পত্যের কিছু স্থানীয় দৃষ্টিভঙ্গি আমরা জানব। একদম। আর সেক্সুয়াল ওয়েলনেস সেন্টার্স অফ আমেরিকা ও ব্ল্যাক হোলের প্রবন্ধ থেকে মানসিক ও শারীরিক যোগাযোগের বিজ্ঞানটুকুও তুলে আনব। এটি এমন একটি জার্নি হতে যাচ্ছে যা দৈনন্দিন সম্পর্কের অতি সাধারণ মুহূর্তগুলোকে একেবারে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। মানে রান্নাঘরের ওই ছোটখাটো কাজগুলোকেও আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। আচ্ছা, চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। প্রথম আলোর একটি চমৎকার প্রতিবেদন অনুযায়ী সুস্থ দাম্পত্য সম্পর্কের 5টি প্রধান বৈশিষ্ট্য আছে: বিশ্বাস, সত্যতা, আবেগীয় নির্ভরশীলতা, সম্মান বা সমানুভূতি এবং ক্ষমা। এই 5টা বিষয় আসলেই যে কোনো সম্পর্কের কোর বা মূল জায়গা। একটু ভেবে দেখলে বোঝা যায় সম্পর্ক হলো একটি বাড়ির মতো, আর এই বিশ্বাস ও সততা হলো তার ফাউন্ডেশন বা মূল ভিত্তি। কিন্তু আমার প্রশ্ন হলো, শুধু তাত্ত্বিকভাবে নয়, প্রতিদিনের জীবনে মানসিক দিক থেকে এই ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হয়? এই ভিত্তি তৈরির প্রক্রিয়াটি ভীষণ আকর্ষণীয়। মানে সেক্সুয়াল ওয়েলনেস সেন্টারের প্রবন্ধটিতে ডক্টর জন গটম্যানের গবেষণার একটি চমৎকার রেফারেন্স টানা হয়েছে। ও আচ্ছা, ডক্টর গটম্যান, উনি তো সম্পর্ক নিয়ে অনেক কাজ করেছেন। ঠিক তাই। উনি দশকের পর দশক গবেষণা করে একদল মানুষকে চিহ্নিত করেছেন, যাদের তিনি বলেন মাস্টার্স অফ রিলেশনশিপ বা সম্পর্কের জাদুকর। দারুণ তো। তো এই মাস্টারদের বৈশিষ্ট্য কি? এদের একটি বড় বৈশিষ্ট্য হল তারা সারাদিন ধরে সচেতনভাবে পার্টনারের প্রশংসা করার সুযোগ খোঁজেন। মানে তারা শুধু ভুল ধরেন না, বরং ছোট ছোট ভালো কাজের স্বীকৃতি দেন। অর্থাৎ তারা আসলে একে অপরের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন, সবসময় ক্রিটিসাইজ না করে। একদম তাই। এবং এর একটি খুব পরিষ্কার বৈজ্ঞানিক কারণও আছে। ধরুন, যখন পার্টনারের প্রতি এই ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বা খুব সাধারণ কোনো শারীরিক স্পর্শ, মানে পাশ দিয়ে যাওয়ার সময় একটু কাঁধে হাত রাখা বা হ্যাঁ, একটু কাঁধে হাত রাখা বা আলিঙ্গন করা হয়, তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এই অক্সিটোসিনকে আমরা অনেকেই লাভ হরমোন হিসেবে চিনি। হ্যাঁ, অক্সিটোসিনের কথা তো অনেক শোনা যায়, এটা নাকি স্ট্রেস কমায়। ঠিক ধরেছেন। এটি মূলত শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়। ফলে দুজনের মধ্যে এক ধরনের গভীর স্নায়ুবিক ও মানসিক নিরাপত্তা তৈরি হয়। মস্তিষ্ক তখন বুঝতে পারে এই মানুষটির কাছে আমি নিরাপদ। এই মানসিক নিরাপত্তার বিষয়টা সত্যি দারুণ। কিন্তু এখানেই বনোবোলজির সোর্স থেকে একটা খুব অদ্ভুত এবং মজার বিষয় সামনে আসছে। আচ্ছা, সেটা কি? সেখানে পার্টনারকে খুশি রাখার উপায় হিসেবে গৃহস্থালী কাজ বা হাউসহোল্ড কোর্স ভাগ করে নেওয়ার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, সত্যিই কি থালা বাসন ধোয়া, ঘর মোছা বা কাপড় ধোয়ার মতো চরম একঘেয়ে কাজগুলো সম্পর্কের গভীরতা বাড়াতে পারে? আমরা যদি বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি,
তাহলে বুঝতে পারবো যে গৃহস্থালী কাজ ভাগ করে নেওয়াটা স্রেফ একটা ঝাড়ু দেওয়া বা থালা ধোয়ার কাজ নয়। তাহলে এটা আসলে কি? মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি পার্টনারের প্রতি সম্মান এবং ভালোবাসার একটি বিশাল বহিঃপ্রকাশ। মানে একজন মানুষের সারাদিনে নির্দিষ্ট পরিমাণ এনার্জি বা মানসিক শক্তি থাকে তো। হ্যাঁ, যাকে কগনিটিভ লোড বলে, তাই তো? একদম। যখন কেউ স্বেচ্ছায় ঘরের একটি কাজের দায়িত্ব নেন, তখন তিনি মূলত পার্টনারের ওই কগনিটিভ লোড বা মানসিক বোঝার একটি অংশ নিজের কাঁধে তুলে নিচ্ছেন। তার মানে কাজটা ভাগ করে নেওয়ার মাধ্যমে মূলত পার্টনারের অবসর সময়টুকু উপহার দেয়া হচ্ছে। ঠিক তাই। এটি পার্টনারের সময়ের মূল্যায়ন করে। যখন পার্টনার দেখেন যে তার ওপর থেকে চাপ কমানোর জন্য কেউ নিজের উদ্যোগে কাজ করছে, তখন ওই যে আগে বললাম অক্সিটোসিন হরমোনের নিঃসরণ ঘটে। ও, বুঝতে পেরেছি। মানে কাজটা সরাসরি এই মেসেজ দেয় যে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। একদম। কিন্তু উল্টো দিকে সোর্সগুলোতে এমন একটি বিষয়ের কথা উঠে এসছে যা নিমেষেই এই মানসিক নিরাপত্তাকে ধ্বংস করে দিতে পারে। তাই নাকি? সেটা কি? আর সেটি হল টেকনোফারেন্স। টেকনোফারেন্স শব্দটা শুনতে নতুন মনে হলেও এর অভিজ্ঞতা হয়তো আমাদের সবারই আছে। একসাথে ডাইনিং টেবিলে বসে থাকার সময় ক্রমাগত মোবাইল স্ক্রল করা, তাই তো? ঠিক তাই। টেকনোলজি এবং ইন্টারফারেন্স এই দুটি শব্দের মিলনে তৈরি হয়েছে টেকনোফারেন্স। এটি হলো প্রযুক্তির কারণে মনোযোগ বিঘ্নিত হওয়া। এটা তো আজকাল ঘরে ঘরে দেখা যায়। হ্যাঁ, ডাইনিং টেবিলে বা বিছানায় পাশাপাশি বসে যখন কেউ ক্রমাগত ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে, তখন সে মুখে কিছু না বললেও তার বডি ল্যাঙ্গুয়েজ একটি খুব পরিষ্কার বার্তা দেয়। মেসেজটা কিরকম? মেসেজটা হলো, আমার সামনের এই স্ক্রিনটি এই মুহূর্তে তোমার চেয়ে বেশি জরুরি। এটি সম্পর্কের মধ্যে এক ধরনের নীরব প্রত্যাখ্যান বা রিজেকশনের অনুভূতি তৈরি করে। ওহ, রিজেকশন। এটা তো আসলেই মারাত্মক। হ্যাঁ, আর এই নীরব প্রত্যাখ্যান সেই কষ্টে অর্জিত মানসিক নিরাপত্তাকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেয়। এটি খুবই চিন্তার একটি বিষয়। তার মানে থালা বাসন ধুয়ে যে নিরাপত্তা তৈরি হলো, ডাইনিং টেবিলে ফোন নিয়ে বসলে সেটাই আবার নষ্ট হয়ে যেতে পারে। একদম। ব্যালেন্সটা ধরে রাখা খুব জরুরি। আর এই মানসিক নিরাপত্তা যখন অটুট থাকে, তখন সম্পর্ক এক নতুন ধাপে প্রবেশ করে, নিজেদের আকাঙ্ক্ষা ও ফ্যান্টাসি নিয়ে কথা বলার ধাপ। কারণ প্রথম আলোর সততা এবং বনবোলজির মনোযোগ দিয়ে শোনা বা লিসেনিংয়ের গুণটি ঠিক এই পর্যায়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ঠিক বলেছেন, কিন্তু এখানে একটি বড় বাধা আছে। হ্যাঁ, ব্ল্যাক হোলের সোর্স থেকে একটি প্রচলিত মিথ বা ভ্রান্ত ধারণা খুব জোরালোভাবে উঠে এসেছে এই প্রসঙ্গে। অনেকেই মনে মনে ভাবেন, যদি সে আমাকে সত্যিই ভালোবাসে, তাহলে বিছানায় বা সাধারণ জীবনে আমার কি পছন্দ বা অপছন্দ তা তার এমনিতেই বুঝে যাওয়া উচিত। মনস্তত্ত্বের জগতে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, এটি সবচেয়ে ক্ষতিকর মিথগুলোর একটি। সত্যি বলতে, আমার কাছে এই মিথটা কি সবসময় একটি অদ্ভুত বোকামি বলে মনে হয়। কেন বলুন তো? ধরুন, কাউকে নিজের পছন্দের খাবারের কথা না জানিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হলো, আর আশা করা হলো যে সে মেনু না দেখেই ঠিক পছন্দের খাবারটাই অর্ডার করবে। যদি সে ব্যর্থ হয়, তবে ধরে নেওয়া হলো সে ভালোবাসে না। এটি কতটা অযৌক্তিক! রেস্টুরেন্টের এই রূপকটি একেবারে নিখুঁত। বাস্তবে ভালোবাসার গভীরতা দিয়ে কারো ব্রেইন ওয়েভ বা মস্তিষ্ক পড়া যায় না। ব্ল্যাক হোলের প্রবন্ধে এই মাইন্ড রিডিং মিথ ভাঙার উপর খুব জোর দেওয়া হয়েছে। তো এই মিথ ভেঙে বের হওয়ার উপায় কি? প্রথমত দরকার একটি নিরাপদ যোগাযোগের পরিবেশ, যেখানে কেউ বিচার হওয়ার বা জাজড হবার ভয় পাবে না। এই পরিবেশ তো আর হুট করে তৈরি হয় না। হ্যাঁ, সময় লাগে। এজন্য আর্থার অ্যারনের ৩৬টি প্রশ্ন বা ডেইলি অ্যাপ্রিজিয়েশন প্র্যাকটিসের মতো কৌশলগুলোর কথা বলা হয়েছে সোর্সগুলোতে। মানে প্র্যাকটিক্যালি এটা কেমন? এগুলো মূলত ধাপে ধাপে মানুষের ভেতরের জড়তা ভাঙে। আর্থার অ্যারনের কৌশলটি হল এমন কিছু কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করা যা সাধারণ কথাবার্তা থেকে শুরু হয়ে মানে ওই আজকের দিনটা কেমন কাটলো টাইপের কথাবার্তা থেকে শুরু করে। হ্যাঁ, ওখান থেকে শুরু করে ধীরে ধীরে গভীর আবেগ, ভয় এবং আকাঙ্ক্ষার দিকে যায়। এটি একে অপরের প্রতি কৌতূহল বাড়ায়। দারুণ তো। আর আকাঙ্ক্ষার কথা বলার সময় শব্দের ব্যবহার বা ফ্রেমিং খুব গুরুত্বপূর্ণ। ফ্রেমিং বলতে কি বোঝাচ্ছেন? ধরুন, তুমি কখনোই এটা করো না বা তোমার এটা করা উচিত বলার বদলে যদি বলা হয়, আমি খুব পছন্দ করি যখন তুমি এটা করো, তবে তা মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি গঠনমূলক হয়। ও আচ্ছা, মানে কাউকে নির্দেশ বা দোষারোপ দেওয়ার বদলে
নিজের অনুভূতি শেয়ার করা। একদম। এতে অপরপক্ষের মধ্যে কোনো রক্ষণাত্মক মনোভাব বা ডিফেন্সিভনেস তৈরি হয় না। এটা আসলেই অনেক বেশি ইতিবাচক। আর এই খোলাখুলি যোগাযোগের স্বাভাবিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি হল সম্মতি বা কনসেন্ট। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। উইকিপিডিয়ার তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে সম্মতির ধারণাটি গত কয়েক দশকে দারুণভাবে বিবর্তিত হয়েছে। হ্যাঁ, কনসেন্টের ধারণা এখন আর আগের মতো নেই। ৯০ দশকে একটি খুব জনপ্রিয় ক্যাম্পেইন ছিল নো মিনস নো, অর্থাৎ কেউ না বললে সেটা না। কিন্তু এখন সমাজবিজ্ঞান বলছে শুধু না বলা থেকে বিরত থাকাই সম্মতি নয়। ঠিক তাই। ধারণাটি এখন এসে দাঁড়িয়েছে ইয়েস মিনস ইয়েস বা অ্যাফার্মেটিভ কনসেন্টে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম থেকে এনথুজিয়াস্টিক কনসেন্ট বা স্বতঃস্ফূর্ত সম্মতির কথা বলা হয়েছে। তাদের স্লোগানটি হল ইট ইজ নট আ ইয়েস আনলেস ইটস আ হেল ইয়েস। সম্মতির এই বিবর্তনটা মানব সভ্যতার মানসিকতার একটা বিরাট বড় পরিবর্তন নির্দেশ করে। মানে নো মিনস নো ছিল মূলত একটি নেতিবাচক অবস্থাকে থামানোর চেষ্টা। আর এনথুজিয়াস্টিক কনসেন্ট হল একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা, তাই তো? একদম। এই বিষয়টাকে সবচেয়ে ভালোভাবে বোঝায় প্ল্যান্ড প্যারেন্টহুডের ফ্রাইজ বা ফ্রাইজ অ্যাক্রোনিমটি। এটি আধুনিক সম্মতির একদম নিখুঁত রূপ। এই ফ্রাইজ মডেলটি একটু বিস্তারিতভাবে বোঝা দরকার, কারণ সোর্সগুলোতে একে সম্মতির গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়েছে। অবশ্যই। এফতে হল ফ্রিলি গিভেন বা স্বাধীনভাবে দেওয়া সম্মতি। মানে কোনো ব্ল্যাকমেল বা ভয়ভীতি ছাড়া। হ্যাঁ, কোনো ধরনের চাপ ছাড়া। এরপর আরতে হল রিভার্সেবল বা ফিরিয়ে নেওয়ার অধিকার। এটা খুব ইন্টারেস্টিং। মানে একবার হ্যাঁ বললে যে সারা জীবন হ্যাঁ, তা নয়। একদমই না। কেউ যদি 5 মিনিট আগে কোনো বিষয়ে সম্মতি দেয়, তার মানে এই নয় যে সে আর মত বদলাতে পারবে না। যে কোনো মুহূর্তে সম্মতি ফিরিয়ে নেওয়ার পূর্ণ অধিকার থাকতে হবে। বুঝতে পেরেছি। এরপরের অক্ষর হলো আই। হ্যাঁ, আইতে ইনফর্মড বা জেনে বুঝে দেওয়া সম্মতি, অর্থাৎ আপনি কিসে সম্মতি দিচ্ছেন তার পুরো চিত্র আপনার কাছে পরিষ্কার থাকতে হবে। আর ই। ইতে এনথুজিয়াস্টিক বা স্বতঃস্ফূর্ত, মানে সম্মতিটা হতে হবে আনন্দের সাথে, কেবল বাধ্য হয়ে ঘাড় নাড়া নয়। আর শেষ অক্ষর এস। এসতে স্পেসিফিক বা নির্দিষ্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট কাজের জন্য দেওয়া সম্মতি অন্য কোনো কাজের জন্য স্বয়ংক্রিয় সম্মতি হিসেবে গণ্য হবে না। অসাধারণ একটি কাঠামো। সোর্সগুলোতে এই সম্মতিকে সহজে বোঝানোর জন্য দুটো ভিন্ন ধর্মী ভিডিও ক্যাম্পেইনের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হল বিশ্বজুড়ে অত্যন্ত প্রশংসিত টি কনসেন্ট বা চা পানের ভিডিও। ওহ, ওই টি কনসেন্ট ভিডিওটি যোগাযোগের এক মাস্টারপিস। ভিডিওটার রূপকটা বেশ মজার ছিল। হ্যাঁ, খুব সহজ একটি রূপক, চা পান করানো। ধরুন আপনি কাউকে চা অফার করলেন এবং সে বলল হ্যাঁ আমি চা খাবো, কিন্তু চা বানাতে বানাতে তার আর চা খেতে ইচ্ছে করছে না। তখন কি আপনি জোর করে তার গলায় চা ঢেলে দেবেন? নিশ্চয়ই না। একদমই না। আবার কেউ যদি ঘুমিয়ে থাকে, তবে তার মুখের কাছে গরম চা নিয়ে গিয়ে তাকে জাগিয়ে জোর করে চা খাওয়ানোটা তো একেবারেই অবান্তর। এই সহজ রূপকটি দিয়ে ভিডিওটি খুব সুন্দরভাবে বোঝায় যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও জোর করা বা অচেতন অবস্থায় কিছু করাটা কতটা অযৌক্তিক। ঠিক এর বিপরীতে উইকিপিডিয়ার সোর্সে অস্ট্রেলিয়ার একটি মিল্কশেক ভিডিওর কথা এসেছে। হ্যাঁ, ওই মিল্কশেক ভিডিওটি নাকি এতটাই বিভ্রান্তিকর হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছিল। হ্যাঁ, তারা সম্মতি বোঝাতে গিয়ে এমন কিছু জটিল রূপক ব্যবহার করেছিল যা মূল বিষয়টিকে সহজ করার বদলে আরও গুলিয়ে ফেলেছিল। রূপক সবসময় এমন হওয়া উচিত যা বাস্তব জীবনের মূল অনুভূতির কাছাকাছি থাকে, ঠিক যেমন চা পানের উদাহরণটি ছিল। একদম ঠিক। কিন্তু আমি এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলতে চাই। বাস্তব জীবনের কথা যখন আসছেই, তখন সবসময় কি প্রতিটা পদক্ষেপে মুখে বলে স্পষ্ট ভাষায় সম্মতি নেওয়াটা রোম্যান্স বা স্বতঃস্ফূর্ততা নষ্ট করে দেয় না? এটি কিন্তু অনেকেরই প্রশ্ন। কারণ উইকিপিডিয়ার সোর্সটিতেই তো বলা আছে যে অনেক নারী সরাসরি নিজেদের আকাঙ্ক্ষা জানাতে বা সম্মতি দিতে দ্বিধা করেন। সমাজ তাদের এমনভাবে বড় করে যেখানে শারীরিক আকাঙ্ক্ষা প্রকাশ করাকে নেতিবাচকভাবে দেখা হয় এবং তারা স্লাট শেমড হওয়ার ভয় পান। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় এবং এখানেই সম্মতির তাত্ত্বিক ধারণার সাথে বাস্তবতার দ্বন্দ্ব শুরু হয়। প্রথমত, মুখে বলে সম্মতি নেওয়া মানেই রোম্যান্স নষ্ট হওয়া, এটি একটি ভুল ধারণা। ভুল ধারণা বলছেন? হ্যাঁ, কারণ তুমি কি এটি পছন্দ করছো বা আমি কি সামনে এগোতে পারি, এই প্রশ্নগুলো কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধার চরম প্রকাশ। সেটা ঠিক।
তবে আপনি যে সামাজিক ভীতির কথা বললেন তা শতভাগ বাস্তব। সমাজ অনেক সময়ই খোলাখুলি আকাঙ্ক্ষা প্রকাশকে নিরুৎসাহিত করে। আর এই জটিলতা ও অস্থিরতা দূর করার জন্য আধুনিক যুগে প্রযুক্তির সাহায্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রযুক্তির সাহায্য কিভাবে? সোর্সে লিগ্যাল ফ্লিংয়ের মতো কনসেন্ট অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশনের কথা এসেছে, যেখানে মানুষ ইলেকট্রনিকভাবে সোয়াইপ করে তাদের সম্মতি রেকর্ড করতে পারে। কিন্তু একটা স্মার্টফোন অ্যাপে সোয়াইপ করে সম্মতি দিলে কি মানব সম্পর্কের মতো একটি পরিবর্তনশীল এবং জটিল বিষয়ের পুরো সমাধান হয়ে যায়? একদমই না। এবং সোর্সগুলো ঠিক এই জায়গাটিতেই এই অ্যাপগুলোর সীমাবদ্ধতা তুলে ধরেছে। ওই যে ফ্রাইজ মডেলে রিভার্সেবল বা সম্মতি ফিরিয়ে নেওয়ার কথা বললেন, সেটার সাথে তো অ্যাপের বিষয়টা মেলে না। ঠিক ধরেছেন। সম্মতি তো কোনো আইনি চুক্তি নয় যে একবার সই করলে তা চিরস্থায়ী হয়ে গেল। এটি একটি চলমান শ্বাস-প্রশ্বাস নেওয়া প্রক্রিয়া। মানে যে কোনো মুহূর্তে মানুষের মন বদলাতে পারে। হ্যাঁ, যা আগে থেকে অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা বা আইনি চুক্তিতে বেঁধে ফেলা অবাস্তব এবং অনেক ক্ষেত্রে বিপজ্জনক। এর পাশাপাশি উইকিপিডিয়ায় সম্মতির আইনি ও নৈতিক ধূসর জায়গাগুলো বা গ্রে জোনস নিয়ে বিশদ আলোচনা রয়েছে। এই গ্রে জোন বা ধূসর জায়গাগুলো আসলে কি, একটু বুঝিয়ে বলবেন? এগুলো হলো সেই পরিস্থিতিগুলো যেখানে হ্যাঁ বলা হলেও সেই হ্যাঁ কতটা স্বাধীন তা নিয়ে বড় প্রশ্ন থাকে। যেমন ধরুন, যেমন নেশাগ্রস্ত অবস্থায় কি আসলেই স্বাধীনভাবে বা ফ্রিলি সম্মতি দেওয়া সম্ভব? আইন ও সমাজ বিজ্ঞান তো বলে যে অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। একদম। তাই সেই সম্মতি কখনোই ওই ইনফর্মড বা জেনে বুঝে দেওয়া সম্মতি হতে পারে না। আবার ক্ষমতার অপব্যবহার বা পজিশন অফ ট্রাস্টের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। মানে যেখানে দুজনের মাঝে ক্ষমতার পার্থক্য থাকে। হ্যাঁ, যেমন শিক্ষক-শিক্ষার্থী, বস-কর্মী বা ডাক্তার-রোগীর সম্পর্কের মধ্যে যখন অসম ক্ষমতার সম্পর্ক থাকে, তখন নিচের দিকে থাকা মানুষটি কি আসলেই নির্ভয় না বলতে পারে? না, ভয় কাজ করতে পারে। আর যদি সে না বলতে ভয় পায়, তবে তার হ্যার তো কোনো মূল্যই থাকে না। ঠিক তাই। অত্যন্ত যৌক্তিক একটি বিষয়। এবং সোর্সে বিডিএসএম চর্চার কথাও এসেছে, যেখানে মেটা কনসেন্ট বা আগে থেকে দেওয়া সার্বিক সম্মতির কারণে সাধারণ নিয়মগুলো একটু ভিন্নভাবে কাজ করে। আচ্ছা, মেটা কনসেন্ট জিনিসটা কি? সেখানে আগে থেকে আলোচনা করে একটি সীমানা নির্ধারণ করা হয়, যাতে নির্দিষ্ট মুহূর্তের সাময়িক অস্বস্তিকে বড় পরিসরের সম্মতির অংশ হিসেবে দেখা হয়। ও, বুঝতে পেরেছি। কিন্তু সেখানেও নিশ্চয়ই থামানোর উপায় থাকে। হ্যাঁ, সেখানে সেফ ওয়ার্ড বা নিরাপদ শব্দের মাধ্যমে সম্মতি ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। এর বাইরে সোর্সে সম্মতির চরম লঙ্ঘনের কিছু ধরন নিয়েও আলোচনা করা হয়েছে, যা প্রতারণার মাধ্যমে আদায় করা হয়। প্রতারণা, সেটা কিভাবে? যেমন স্টিলথিং, যেখানে মিলনের মাঝপথে পার্টনারকে না জানিয়ে কন্ডম সরিয়ে ফেলা হয়। এটি সরাসরি ফ্রাইজ মডেলের ইনফর্মড বা জেনে বুঝে দেওয়ার সম্মতি শর্তটিকে ভাঙে। কারণ পার্টনার এক ধরনের শর্তে সম্মতি দিয়েছিলেন, কিন্তু তাকে না জানিয়ে সেই শর্ত বদলে ফেলা হয়েছে। একদম একই কথা প্রযোজ্য রিভার্স স্টেলথিং বা স্পার্ম চুরির ক্ষেত্রেও। এখানে আমরা বিষয়টি আইনি বিতর্কের জায়গা থেকে নয়, বরং সম্মতির মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক কিভাবে প্রতারণার মাধ্যমে ভেঙে পড়ে সেই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি। অবশ্যই। মানে সম্মতির পুরো বিজ্ঞানটাই তো আসলে ভরসার উপর দাঁড়িয়ে আছে। তো আমরা এতক্ষণ ধরে দেখলাম যে যখন একটি সম্পর্কে গৃহস্থালী কাজের মতো ছোট ছোট বিষয়ের মাধ্যমে বিশ্বাস তৈরি হয়, খোলাখুলি যোগাযোগের পরিবেশ থাকে এবং সুস্পষ্ট সম্মতি থাকে, তখন সেই সম্পর্কের মানসিক ভিত্তি কতটা মজবুত হয়। আর এই মজবুত মানসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে শারীরিক অন্তরঙ্গতা এক অভাবনীয় নতুন মাত্রা লাভ করে। একদম। আর শারীরিক এই সংযোগের বিজ্ঞান নিয়ে কথা বলতে গেলে উইকিপিডিয়া থেকে পাওয়া পম্পোয়ের নামক প্রাচীন কৌশলটির কথা এসেই যায়। পম্পোর, এটি সত্যি খুব কৌতূহল উদ্দীপক একটি বিষয়। হ্যাঁ, এটি এমন একটি শারীরিক কৌশল যেখানে নারী তার যোনি পেশি বা পাবোকোসিজিয়াস পেশির ব্যবহার করে সঙ্গীকে উত্তেজিত করেন, যেখানে উভয় অংশীদার শরীরকে সম্পূর্ণ স্থির রাখেন। একে অনেক জায়গার সিঙ্গাপুর গ্রিপও বলা হয়। এই কৌশলটির ইতিহাস এবং এর পেছনের শরীরবৃত্তীয় বিজ্ঞান দুটোই ভীষণ চমকপ্রদ। এটার শুরুটা কোথায় হয়েছিল? শেকড় খুঁজে পাওয়া যায় প্রাচীন ভারতের তন্ত্র সাধনায়। তান্ত্রিক অনুশীলনে মন এবং শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হতো।
পরবর্তীতে এটি থাইল্যান্ড এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে উৎকর্ষ লাভ করে। আমাদের এই অঞ্চলেও তো এর চর্চা ছিল, তাই না? হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় এর একটি ভিন্ন ধরনও চর্চা হতে দেখা যায়, যা কাবজা নামে পরিচিত। কাবজাহার বিশেষত্ব কি? কাবজায়ে শুধু পেলভিক পেশি নয়, বরং পেটের পেশিও ব্যবহার করা হয়, যা সম্পাদন করা মানবদেহের জন্য অত্যন্ত কঠিন একটি কৌশল বলে বিবেচনা করা হয়। ঐতিহাসিকভাবে এটা একটি প্রাচীন কলা হলেও এর বৈজ্ঞানিক দিকটা কিন্তু দারুণ কাকতালীয়ভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে যায়। একদম ঠিক বলেছেন। ১৯৫০-এর দশকে আমেরিকান গাইনেকোলজিস্ট আর্নল্ড কেগল মহিলাদের প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা বা ইউরিনারি ইনকন্টিনেন্সের সমাধানের জন্য পেলভিক ফ্লোরের পেশিগুলোকে শক্তিশালী করার কিছু ব্যায়াম আবিষ্কার করেন। ও, এগুলো কি সেই বিখ্যাত কেগাল এক্সারসাইজ? হ্যাঁ, বর্তমানে সারা বিশ্বে এগুলো কেগল এক্সারসাইজ নামেই পরিচিত। ডক্টর কেগল মূলত চিকিৎসা করছিলেন একটি শারীরিক অসুবিধার, কিন্তু কাকতালীয়ভাবে দেখা যায় এই ব্যায়ামের ফলে ওই নির্দিষ্ট অঞ্চলের পেশিগুলোতে ভ্যাসোকনজেশন বা রক্তপ্রবাহ ব্যাপক হারে বৃদ্ধি পায়। আর রক্তপ্রবাহ বাড়ার ফলে নার্ভ এন্ডিং বা স্নায়ুগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, তাই তো? ঠিক তাই, রক্তপ্রবাহ বাড়ার ফলে ওই অঞ্চলের সংবেদনশীলতা, যৌন উত্তেজনা এবং প্লেজার বা তৃপ্তি বহুগুণ বেড়ে যায়। তার মানে পেশির নিয়ন্ত্রণের কারণে শারীরিক মিলনের সময় তৃপ্তিও বৃদ্ধি পায়? একদম। অর্থাৎ যা শুরু হয়েছিল একটি সাধারণ চিকিৎসা পদ্ধতি হিসাবে, তার শরীরভিত্তীয় মেকানিজমের কারণে প্রাচীনতন্ত্রের সেই শারীরিক অন্তরঙ্গতার এক দারুণ আধুনিক কৌশলে পরিণত হয়। তাহলে এর পুরো অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা যদি আজকের আলোচনার একেবারে প্রথম দিককার বিষয়গুলোর সাথে এই শারীরিক কৌশলটিকে মিলিয়ে দেখি, তবে একটি দারুণ সংযোগ খুঁজে পাওয়া যায়। সংযোগটা কেমন? প্রথম আলোর প্রতিবেদনে বলা আবেগীয় নির্ভরশীলতা এবং বনবলজির পরস্পরকে খুশি রাখার অদম্য ইচ্ছে, এই সবকিছুই আসলে শারীরিক অন্তরঙ্গতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। পম্পয়া বা কাবজিয়ার মতো কৌশলগুলো কেবল যান্ত্রিক শারীরিক কসরত নয়, এটি এমন একটি পর্যায়ে তখনই পৌঁছাতে পারে যখন দুজন মানুষের মধ্যে গভীর মানসিক সংযোগ থাকে। খুব সুন্দর বলেছেন। সম্পূর্ণ স্থির থেকে কেবল পেশির মাধ্যমে পার্টনারকে আনন্দ দেওয়ার জন্য যে প্রবল মানসিক ফোকাস এবং একে অপরের শরীরের প্রতি যে মনস্তাত্ত্বিক মনোযোগ প্রয়োজন, তা ওই বিশ্বাস এবং সম্মতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এর চেয়ে নিখুঁতভাবে বোধহয় আর বলা যায় না। আজকের এই পুরো জার্নিটা থেকে এটা খুব স্পষ্ট যে একটি সুস্থ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক বিচ্ছিন্ন কোনো জাদুর ওপর টিকে থাকে না। এটি অনেকগুলো দৃশ্যমান এবং অদৃশ্য সুতোর বুননে তৈরি। একদম। থালা বাসন ধোয়া থেকে শুরু করে হ্যাঁ, থালাবাসন ধোয়া বা কগনিটিভ লোড কমানোর মতো ছোট ছোট মানসিক যত্ন থেকে শুরু করে প্রযুক্তিকে দূরে রেখে একে অপরের দিকে মনোযোগ দেওয়া, মনের কথা জাদুকরীভাবে বুঝে নেওয়ার মিথ ভেঙে ফেলা, আর ফ্রাইজ মডেল মেনে চলা সুস্পষ্ট সম্মতি। ঠিক, সুস্পষ্ট এবং পরিবর্তনশীল সম্মতি। এবং সবশেষে প্রাচীন ভারতের পম্পোর কৌশল থেকে আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানের মেলবন্ধন, সবকিছুই আসলে একই সুতোয় গাঁথা। সত্যি, সম্পর্কের কোনো শর্টকাট নেই, আর এই সত্যটি উপলব্ধি করাই সবচেয়ে জরুরি। প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে মানসিক নিরাপত্তা তৈরি করা, একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রতিটি ধাপে পার্টনারের শারীরিক ও মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, এগুলোই একটি সম্পর্ককে টিকিয়ে রাখে এবং তাকে সমৃদ্ধ করে। একদমই। মানসিক হোক বা শারীরিক, উভয় ক্ষেত্রেই পার্টনারের ভাষাকে বুঝতে পারা, তাকে প্রকাশ করার নিরাপদ পরিবেশ দেওয়া এবং তার সীমানাকে সম্মান করাই হল একটি তৃপ্তিদায়ক সম্পর্কের মূল চাবিকাঠি। এই আলোচনা নিশ্চয়ই দৈনন্দিন জীবনের যোগাযোগ ব্যবস্থা এবং পরস্পরের লাভ ল্যাঙ্গুয়েজ বা ভালোবাসার ভাষা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। একেবারে শেষে আজকের এই আলোচনার সূত্র ধরে একটি সম্পূর্ণ ভিন্ন ধারার চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। সেটা কি? আমরা সম্মতি বা কনসেন্টকে প্রায়শই একটি আইনি সীমানা, একটি শুষ্ক নৈতিক চেকলিস্ট বা শুধু হ্যাঁ বা না এর মাঝে আটকে থাকা একটা শব্দ হিসেবে দেখি। কিন্তু আমরা যদি দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাই, আচ্ছা। যদি এই সুস্পষ্ট, স্বতঃস্ফূর্ত এবং আনন্দময় সম্মতিকেই সম্পর্কের চূড়ান্ত ফোরপ্লে বা মানসিক অন্তরঙ্গতার সবচেয়ে রোম্যান্টিক ভাষা হিসেবে দেখতে শুরু করি, তবে কেমন হয়? দারুণ একটা ভাবনা। নিজের আকাঙ্ক্ষাকে নির্ভয়ে প্রকাশ করতে পারা এবং পার্টনারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানোর এই যে স্বাধীনতা,
হয়তো সম্পর্কগুলো তখন শুধু আইনি বা সামাজিক বাধ্যবাধকতা নয়, বরং সত্যিকার অর্থেই এক জাদুকরী এবং নিরাপদ অভিজ্ঞতায় পরিণত হবে। ঠিক যেমন প্রবল বিশ্বাস ও সততার মজবুত ফাউন্ডেশনের ওপর গড়ে ওঠা আলো বাতাসপূর্ণ একটি সুন্দর বাড়ি।